আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, শুরু করছি দেশ ও প্রবাস টিভির নিয়মিত আয়োজন অগ্রযাত্রায় বাংলাদেশ। আজকে পর্ব নাম্বার 28তম পর্ব। আমাদের মাঝে দুজন চমৎকার ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যারা মানবতার কল্যাণে মানবিক হয়ে আজকে অনেক দিন যাবত কাজ করে। শুনবো আজকে তাদের কথা এবং কি তাদের কাজের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে তারা শেয়ার করার চেষ্টা করবে। আপনারা এই থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। সেই সাথে আপনারা যারা ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত হয়েছেন, আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনি চাইলে আমাদের এই প্রোগ্রামগুলো যদি ভালো লেগে থাকে, আপনারা একটি লাইক দিয়ে দিবেন এবং আপনারা চাইলে ইউটিউবে দেখতে পারেন। তো চলুন, যারা আমাদের মাঝে আজকে অতিথি আসছেন তাদের পরিচয় আপনাদের সামনে এখনই তুলে ধরছি। আমাদের মাঝে আছেন জনাব আজহারউদ্দিন সোহাগ, অ্যাডমিন, প্রতিষ্ঠাতা নিঃস্বার্থ রক্তদান সামাজিক সংগঠন হবিগঞ্জ। এবং আমাদের মাঝে আরেকজন অতিথি আছেন জনাব রাসেল হোসেন নয়ন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পাশাপুর তরুণ সংঘ, কুমিল্লা। উনি যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে। এবং কি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আজহারউদ্দিন, অ্যাডমিন, প্রতিষ্ঠাতা নিঃস্বার্থ রক্তদান সামাজিক সংগঠন হবিগঞ্জ। আজহার ভাই, আপনাকে দেশ ও প্রবাস টিভির নিয়মিত আয়োজন অগ্রযাত্রা বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন মুন্সি আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে আহ, আহ্বান করার জন্য। আশা করি আপনিও জি ভালো আজহার ভাই, আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসছি আপনার কাছে। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন জনাব রাসেল হোসেন নয়ন। নয়ন ভাই, আপনাকে দেশ ও প্রবাস টিভির নিয়মিত আয়োজন অগ্রযাত্রা বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন মুন্সি আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ভাই, ধন্যবাদ জানাচ্ছি দেশ ও প্রবাস টিভিকে আজকে লাইভে যোগদান করার জন্য এবং কি কিছু মানবিক কথা বলার জন্য এবং অন্যান্য ভাইদেরও কিছু মানবিক কথা বোঝার জন্য। এবং যদি দর্শকের কারো যদি প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, আমরা দেশ ও প্রবাস টিভি থেকে আপনাদেরকে যে প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো আর কি। আর ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইকে আজকে দেশ ও প্রবাস টিভির এই নিয়মিত আয়োজককে। জি জি রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজহার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রিয় দর্শক, যারা আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা অবশ্যই আমাদের এই প্রোগ্রামটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি চাইলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। হয়তোবা তারাও মানবিক কাজের কথাগুলো আমাদের সাথে এসে বলতে পারবে সেজন্য। আর আপনিও চাইলে আমাদের এই প্রোগ্রামে অতিথি আসতে পারেন, আপনি যদি মানবতার কল্যাণে মানবিক হয়ে কাজ করেন। চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের অগ্রযাত্রা বাংলাদেশ পর্ব নাম্বার 28। আমি সরাসরি যাচ্ছি জনাব আজহারউদ্দিন সোহাগ আপনার কাছে। আজহার ভাই, আপনি হচ্ছেন নিঃস্বার্থ রক্তদান সামাজিক সংগঠনের অ্যাডমিন, প্রতিষ্ঠাতা। আজহার ভাই, আপনি আপনার সাংগঠনিক পরিচয়টা আমি দিয়েছিলাম, আপনি যদি আপনার ডিটেলস পরিচয়টা অডিয়েন্সের উদ্দেশ্যে তুলে ধরতেন আজহার ভাই। ভাই ওখানে প্রশ্নটা আবার করবেন। ভাই আমি আগেই বলছি যে আমি আজহার ভাই, হ্যাঁ, যে আপনাকে প্রশ্ন রেখেছিলাম আপনার বাকি পরিচয়টুকু একটু দেওয়ার জন্য, আমি শ্রোতাদের উদ্দেশ্যে আপনার সামান্যটুকু পরিচয় দিয়েছিলাম। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজহারউদ্দিন সোহাগ। আমি নিঃস্বার্থ রক্তদান সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা এবং বর্তমান অ্যাডমিন হিসেবে আছি। আর আমি পাশাপাশি স্টুডেন্ট সহ একটা প্রাইভেট জবে আছি। আর পাশাপাশি মানবিক বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকার চেষ্টা করি, বিভিন্ন সময় যতটুকু পারি নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি। এই হলো জি আমার আজহার ভাই, সংক্ষিপ্ত পরিচয়। জি আজহার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজহার ভাই, দেখতেছি আপনি হয়তো অনেক ব্যস্ততম সময়ের মধ্যে আছেন। আপনি আজকে আসলে জানি আপনি একটা কর্মরত আছেন, আর সেই জন্য আপনি একটু ব্যস্ত। আসবো আপনার কাছে, শুনবো আপনার কথা আসলে কেন এই ব্যস্ততা। আর জি প্রিয় দর্শক, আমাদের মাঝে আরেকজন অতিথি আছেন জনাব রাসেল হোসেন নয়ন, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক পাশাপুর তরুণ সংঘ, কুমিল্লা। জি রাসেল ভাই, আমি আপনার সাংগঠনিক পরিচয়টা দিয়েছিলাম, আপনি যদি আপনার ডিটেলস পরিচয়টা অডিয়েন্সের উদ্দেশ্যে তুলে ধরতেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল হোসেন নয়ন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পাশাপাশি তরুণ সংঘ। আহ, আর পাশাপাশি পড়াশোনা আর কি আপনার লাকসাম প্রয়োজনের সাথে। হেলাল ভাই আপনি মনে জি হয় মিউট রাসেল হয়ে ভাই, গেছেন। জি রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাসেল ভাই, আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে আপনি যে সংগঠনের দায়িত্বে আছেন, ওই সংগঠনটি কবে কোথায় প্রতিষ্ঠিত করেছিলেন, প্রতিষ্ঠাকালীন সময় কতজন সদস্য নিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন, বর্তমানে কতজন সদস্য নিয়ে মানবতার কল্যাণে মানুষকে সেবা দিচ্ছেন? হ্যাঁ জি ভাই, আমাদের পাশাপুর তরুণ সংঘ 2020 সালের ডিসেম্বর মাসের 4 তারিখ আমরা কয়েকজন বন্ধু মিলে একটা ট্যুর দিয়েছিলাম। তো সেই ট্যুরের মধ্যে দিয়ে আমরা কয়েকজন বসে যে বললাম যে না, আমরা কিছু একটা মানবিক কাজ করতে চাই। তো সেই হিসাবে একটা সংগঠন অবশ্যই লাগে, কারণ
কারণ একটা পরিবার অবশ্যই লাগে, আপনার পরিবারের মধ্যে দিয়ে সব করতে পারি আর কি। তো সেজন্য আমরা একটা সংগঠন খুলছি, সেটা হচ্ছে আমাদের একটা গ্রাম ভিত্তিক সংগঠন আর কি। সেটা হচ্ছে আপনার কুমিল্লা জেলা লাকসাম থানা মুদাফরগঞ্জ পাশাপুর আর কি। তো আমরা তখনকার আমাদের সদস্য ছিল আপনার 15 জন, তো এখন আমরা প্রায় 50+, ইনশাল্লাহ 50+ নিয়ে আমরা কাজ করছি আর কি। তো আমরা আমাদের গ্রামেই আপনার 400 জন গরিব মানুষ লোকদেরকে নিয়ে কাজ করছি আর কি। উম, আর বলবে আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। ভাই কথা বোঝা যাচ্ছে না, হেলাল ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না। সরি আজার ভাই, রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সরাসরি আজার ভাই আপনার কাছে যাচ্ছি। আজার ভাই আপনি আসলে অনেক ব্যস্ততমের মধ্যে আছেন, তবু আপনার কাছে প্রশ্ন রাখতেছি। আপনি যে সংগঠনের দায়িত্বে আছেন, ওই সংগঠনটি কবে কোথায় প্রতিষ্ঠিত করেছিলেন, এবং শুরুতে কতজন সদস্য নিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন, বর্তমানে কতজন সদস্য নিয়ে মানবতার কল্যাণে কাজ করছেন আজার ভাই? আসলে ভাই, মানে মানবতার কাজ করতে গেলে আসলে সাংগঠনিক পরিচয় আসলে বহন করাটা ঠিক না। তবুও একই পরিবারে কাজ করতে গেলে সংঘবদ্ধ হয়ে কাজ করার জন্য আসলে সাংগঠনিক পরিচয়টা আসলে দরকার। তারই ধারাবাহিকতায় আমরা 2014 সালে প্রথম আমাদের অগ্রযাত্রা শুরু হয়। আমাদের প্রথম একটা সংগঠন ছিল দুর্গম সোশ্যাল অর্গানাইজেশনের নামে, এবং আমরা এই সংগঠনের মাধ্যমে আমাদের কার্যক্রম প্রথম পরিচালনা করি। তারপর যে কোনো পরিস্থিতির কারণে দুর্গম সোশ্যাল অর্গানাইজেশন থেকে, মানে যে কোনো পরিস্থিতির কারণে দুর্গম সোশ্যাল অর্গানাইজেশন আমরা এটা থেকে আমরা মানে আলাদা হয়ে যায়। তারপর আমরা নিঃস্বার্থ রক্তদান সামাজিক সংগঠন 2017 সালের জানুয়ারির 1 তারিখে প্রতিষ্ঠা করি। এবং আমরা ফার্স্ট অফ অল প্রথমে আমরা প্রায় 50+ সদস্য নিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। দেন আমাদের আসলে কার্যক্রমটা সম্পূর্ণ হবিগঞ্জ জেলাব্যাপী আমাদের কার্যক্রম আসলে অব্যাহত আছে। তারপরও আমরা মানে সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম পরিচালনার চেষ্টা করি, এবং সর্বক্ষেত্রে আমরা আমাদের কার্যক্রম আমাদের বিভিন্ন সদস্যদের মাধ্যমে পরিচালনা করে আসছি। আর মূলত 2017 সালের প্রথম দিকে আমরা আমাদের নিঃস্বার্থ সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করি। আচ্ছা আচ্ছা, জি আজার ভাই আপনাকে ধন্যবাদ। আজার ভাই আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতেছি। আপনারা কতটুকু পরিধি নিয়ে কাজটা শুরু করেছিলেন, বা ভবিষ্যতে কতটুকু পরিধি এরিয়া নিয়ে কাজ করার পরিকল্পনা আছে? ফার্স্ট অফ অল যখন আমি শুরু করি, আমার ব্যক্তিগত উদ্যোগে শুরু করি, আসলে আমি পরিধি হিসেবে আপনারা আসলে এটা বিয়ে করতে পারবো না। আমার কার্যক্রম প্রথম থেকে শুরু হয় জেলা পর্যায়ে নিয়ে, এবং সম্পূর্ণ জেলাব্যাপী আমার কার্যক্রম আমি যতটুকু পারছি পরিচালনা করার চেষ্টা করছি। তো আপনারা আসলে এলাকা কেন্দ্রিক ভাবে আমি আসলে বলাটা আমার হচ্ছে না, কিন্তু আমি আমার সম্পূর্ণ কার্যক্রম আমি জেলা ভিত্তিক করার চেষ্টা করি। এবং ফার্স্ট অফ অল আমি প্রথম রক্তদান নিয়ে আমার কার্যক্রম শুরু করি। তারপর বিভিন্ন সামাজিক কাজে আমি নিজেকে অন্তর্ভুক্ত করি। আচ্ছা, জি আজার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসবো আপনার কাছে আবার। আমি সরাসরি এখন যাচ্ছি জনাব রাসেল হোসেন নয়ন আপনার কাছে। নয়ন ভাই আপনার কাছে আমার সেম প্রশ্নই থাকলো, আপনাদের যে সংগঠনটি প্রথমে কতটুকু এরিয়া নিয়ে কাজ শুরু করেছিলেন, এবং কি ভবিষ্যতে আপনাদের কতটুকু প্ল্যান আছে কতটুকু এরিয়া নিয়ে কাজ করার? রাসেল হোসেন নয়ন। আহ, জি ভাই, আমরা প্রথমে আপনার আমাদের গ্রাম ভিত্তিক নিয়ে মানে প্রথম থেকে এই পর্যন্ত এখনো গ্রামে আর কাজ করতেছি। তো আমরা ইনশাল্লাহ আমাদের সামনে আমরা জেলা ভিত্তিক কার্যক্রম করার একটা ইয়ে আছে। তো আমরা আমাদের গ্রামে প্রায় 400 জন গরিব আছে, তো তাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি। তো আমরা ইনশাল্লাহ এই বছর পরে আমরা ইনশাল্লাহ আমরা সামনের দিকে আমরা জেলা ভিত্তিক কার্যক্রম করার একটা প্রজেক্ট আমাদের সামনে হাতে থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, জি রাসেল ভাই আপনারা কি কি বিষয় নিয়ে বেশি কাজ করেন, বা আপনারা কি ব্লাড রিলেটেড কোনো কাজ করেন কিনা? হ্যাঁ জি ভাই, আমরা এই বাংলাদেশে বিশ্বে মহামারীর মধ্য দিয়ে যে আমাদের সদস্যরা তরুণ সংঘ, তরুণ বলতে ভাই তরুণ একবারে, যে আমাদের সংগঠনের একজন সদস্য থেকে শুরু করে সভাপতি পর্যন্ত বয়স আপনার সর্বোচ্চ 20 বছর। 20 বছরের ইয়েতে আর কারো বয়স বেশি নাই। তো এই 20 বছরের এই তরুণরা আহ, আজকে বিগত 1 বছর যাবত পাশাপুর গরিবদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে আর কি। তো আমরা আম, বেশি ওই যে গরিবদের নিয়ে কাজ করি আর কি, যারা গ্রামে মানে দিন আনি দিন খায় বা ওইরকম আহ, আহ, যারা গরিব আছে তাদেরকে আমরা তাদের নিয়ে বেশি কাজ করি আর কি। আর ব্লাড নিয়ে বিষয় হচ্ছে, সারা বাংলাদেশে এখন কিন্তু আপনার সবাই ব্লাড নিয়েই কাজ করে, কিন্তু ওই যে গরিবদেরকে নিয়ে আসলে বেশি একটা কাজ বেশি একটা কাজ করে না তাই আর কি। তাই আমরা ব্লাডের পাশাপাশি আমাদের
মূল কাজ হচ্ছে আপনার গরিবদেরকে নিয়ে, আর ব্লাড হচ্ছে আমাদের পাশাপাশি, আমাদের ব্লাডের কাজটা হচ্ছে পাশাপাশি, আর মূল কাজটা হচ্ছে আপনার গরিবদেরকে নিয়ে, যে তাদেরকে আহ, আপনার আমরা এই বিশ্ব মহামারীর মাধ্যমে আপনার ত্রাণ থেকে শুরু করে আপনার শীত বস্ত্র থেকে তারপরে ঈদ সামগ্রী, ইফতার হতে করে আমরা এই তরুণরা আপনার বিগত 1 বছরে আমরা একটা করলাম যে 4.5 লক্ষ টাকা কার্যক্রম, এই তো এই 20 বছরের এই ছেলেগুলো করছে আর কি। জি রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসবো আপনার কাছে আমি সরাসরি যখন আজহার ভাই আপনার কাছে আজহার ভাই, আপনার কাছে সেম প্রশ্ন থাকলে আপনারা কি কি বিষয় নিয়ে বেশি কাজ করেন? ব্লাড রিলেটিভ, যেহেতু আপনার সংগঠনের নাম হচ্ছে নিঃস্বার্থ রক্তদান, তা আপনারা এই যাবৎকালে কত ব্যাগ ব্লাড এই সংগঠন থেকে সংগ্রহ করে দিয়েছেন, তার কোনো ক্যালকুলেশন আছে কিনা? আসলে ভাইয়া মানে এগুলার তো আসলে হিসাব করলে হয় না, আর হিসাব জি করারও প্রয়োজন মনে করি নাই। কারণ সামাজিক কাজগুলোর হিসাবের কোনো ওইসব করার কোনো যুক্তি নাই। সামাজিক মানে মানে কাজ করা মানেই সমাজের জন্য কাজ করা। তো এই আমরা ক্যালকুলেশন আজও করি নাই, বাট যদি আমরা আগ করে করতে ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমাদের 1000+ হবে আমাদের শুধু ব্লাড ডোনেশনের সংখ্যা। আর আমরা সামাজিক বিভিন্ন কাজে আমরা আমাদের সংগঠন বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। করোনা মহামারীর সময় আমাদের প্রত্যেকটা সদস্য যার যার জায়গা থেকে ত্রাণ সামগ্রী বলেন, সহযোগিতা বলেন, তারা প্রত্যেকের দোরগোড়ায় গিয়ে পৌঁছাইছে। এবং আমরা যতটুকু পারছি আমাদের পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমাদের সংগঠনের বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন জায়গাতে কালেক্ট করে আমরা বিভিন্ন জায়গায় এবং উপজেলা বলেন আর জেলা বলেন যে আমাদের কার্যক্রমটা পরিচালনা করছি। এবং গত গত শীতেও আমরা আমাদের শীত বস্ত্র বিতরণটা আমরা পরিচালনা করছি। যদিও এই 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 শীতের মধ্যে আমরা করতে পারি না, যে কোনো বাধ্যবাধকতার কারণে আমরা করতে পারি নাই। আমাদের শুধু রক্তদান ভিত্তিক আমাদের আসলে কাজ না, আমরা বিভিন্ন সামাজিক কাজ আমরা আমাদের নিয়ম মাফিক আমরা বিভিন্ন যে জায়গায় আমরা দুস্থ অসহায় গরিব দেখি সেই জায়গায় আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের সর্বক্ষেত্রে আসলে আমরা আমাদের মানবিক কাজগুলো করার চেষ্টা করি, এবং আচ্ছা ডিরেক্টলি আচ্ছা। কোনো ধরনের মেনশন দিয়ে কোনো কাজ নয় যে আমরা আসলে এটা করব এটা করব না। তাহলে আমরা যে জায়গায় আসলে মানবিকতা দেখি আমরা সেখানে এগিয়ে যাই, বেশি কাজ করি। জি জি। জি আজহার ভাই, আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে, আসলে আজহার ভাই আপনি অনেক ব্যস্ত এখনো দেখতেছি, আসলে আপনি কর্মস্থলের জন্য এখনো অনেক ব্যস্ত। আসলে এই ব্যস্ততার মধ্য দিয়েও মানবতার কল্যাণে কাজ করছেন, কেন এই মানবতার কল্যাণে কাজ শুরু করেছেন, এবং কি এই মানবতার কল্যাণে কাজ করতে পেরে আসলে নিজেকে কতটুকু লাকি মনে করছেন আজহার ভাই? আসলে ভাই মানবতার কাজ বলতে মানে প্রত্যেকেই তো মানুষ। আমার আল্লাহ একটা দুইটা পা দিছে, দুইটা হাত দিছে। এমনও মানুষ আছে তাদের কোনো হাত নাই পা নাই, তারাও চলতেছে, কিন্তু তাদের দিন আর আমাদের দিন কিভাবে যায় এটা আপনি নিজে উপলব্ধি করতে পারেন। আসলে এইসব বিষয় বিবেচনা করে আমি আসলে মূলত মানবিক কাজে নিজেকে নিজেকে অন্তর্ভুক্ত করছি। আর এসব দিক বিবেচনা করে আমি আসলে এখনো আমার নিজের কাজগুলো অব্যাহত রাখতেছি। আর আসলে অনুভূতি বলতে আসলে এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। মানবিক কাজগুলো অনুভূতি আসলে প্রকাশ করা যায় না, কিন্তু নিজের মনের একটা আত্মার একটা তৃপ্তি আসে এই কাজটা করলে। আর এই অবশ্যই আত্মার তৃপ্তি অবশ্যই। থেকে মূলত আমি সামাজিক কাজগুলো করে থাকি। আর কোনো কিছুর বিনিময় বা কোনো কিছুর পাওয়ার আশায় আসলে এই কাজগুলো আমরা কখনোই করি না। যারা সামাজিক কাজ করে থাকে হয়তো বা তারা কখনোই এইগুলো আশা করে না। আমিও ঠিক সেম। আমি কোনো ধরনের বেনিফিট পাওয়ার আশায় বা কোনো কিছু পাওয়ার আশায় করি না। সম্পূর্ণ সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করার জন্যই মূলত এসব কাজ আমরা করে থাকি। জি আজহার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজহার ভাই, ফিরবো আপনার কাছে, আপনি থাকুন, আমরা সরাসরি যাচ্ছি জনাব রাসেল হোসেন নয়ন আপনার কাছে। আর রাসেল ভাই, আপনার কাছে সেম প্রশ্ন থাকলো, আসলে আপনি মানবতার কল্যাণে কাজ করতে কেন আগ্রহী হয়েছেন, বা মানবতার কল্যাণে কাজ করতে পেরে আসলে কতটুকু তৃপ্তি বোধ করছেন রাসেল ভাই? হ্যাঁ ভাই, 2017 সালের দিকে আমার এক বোন আপনার সিজার হয়েছিল আপনার ঢাকাতে। তো আপনার তখন ওখানে মানে আপনার বি পজিটিভ 1 ব্যাগ ব্লাড লাগতো। তখন আমার তখন কিন্তু আহ তখন বয়স ছিল আপনার 17 বছরই আমার তখন। আমি তখন কিন্তু ব্লাড বি পজিটিভ ব্লাড দেওয়ার মতো লোক কিন্তু আমি বাংলাদেশে মানে আপনার বহুত লোক করছিলাম, কিন্তু কেউ ব্লাড দেওয়ার মতো লোক নাই। তো আমি তখন এক ভাই তখন আমার ওই যে ফেসবুকে পোস্ট দেখে যে আমার ঢাকাতে যে বি পজিটিভ ব্লাড লাগে। তো এক ভাই আপনার ঢাকার নারায়ণগঞ্জ থেকে, সম্ভবত নারায়ণগঞ্জ থেকে মেসেজ করলো যে ভাই ব্লাডটা কই লাগবে। তখন আমি বললাম যে ভাই ঢাকাতে। পরে উনি আপনার নারায়ণগঞ্জ থেকে আপনার 2 ঘন্টার ভিতরে ব্লাড নিয়ে আসছে। পরে বললাম যে ভাই আপনি যে মানবিক এই যে
যে মানবিক কাজ করতেছেন, যে আপনি সেই নারায়ণগঞ্জ থেকে 2 ঘন্টার পথ দিয়ে আপনি সামান্য যে একটা রুগীর প্রাণ বাঁচানোর জন্য আপনি এত দূর থেকে এসেছেন, আপনার লাভ কি? পরে ওই ভাই বলল, আসলে ভাই আমরা মানবতায় কাজ করি, সো আমাদের এখানে কোনো লাভ নেই, এবং কি আমরা লাভের জন্য আমরা কাজ করি না। তখন আমার মনে একটা তৃপ্তি হলো যে যে আমিও তো তাদের তাদের মতো একজন মানুষ, আল্লাহ তাদেরকেও হাত দিয়েছে, পা দিয়েছে, সো তাদের মতোই সেম টু সেম, যে আল্লাহ আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, আমিও তো নিজে একজন মানবতায় কাজ করতে ইয়ে হই। পরে বললাম যে ভাই আপনারা কি সংগঠন নিয়ে মানবতায় কাজ করেন নাকি নিজের ইচ্ছায় বা নিজে করে? না ভাই, আমরা সংগঠন নিয়ে মানবতায় কাজ করি। পরে তখন বললাম যে ভাই সংগঠন খুলতে আপনার কি কি লাগে? পরে তারা বললো যে আসলে ভাই সংগঠন খুলতে কি কিছু লাগে না, আপনার সংগঠন খুলতে মন লাগে, আর হচ্ছে আপনার কাজের এক্সপিরিয়েন্স বলতে কি আপনার মানবিক কাজের একটা মনের ইয়ে লাগে। তো পরে আমি নিজে বাড়িতে আইসা পরে একটা ট্যুরের মধ্যে দিয়ে ওই যে মানবিক সংগঠনের পাশাপুরে কি প্রতিষ্ঠা হলো। তো আমি তখন থেকেই মানবিক কাজ করতেছি ওই যে ভাইয়ের পরামর্শ দিয়ে, কিন্তু এ যখন তখন এই মানবিক কাজ করার পর আমি এই পর্যন্ত বিগত 1 বছর কাজ করতেছি, শুধু গ্রাম ভিত্তিক না, আমার জেলা ভিত্তিকও সংগঠনে আমি ইয়াতে নাচি। তো আসলে মানবতার কাজ করি, আসলে নিজেকে খুব ধন্য মনে করি। আসলে সবাইকে দিয়ে আসলে সব কাজ সম্ভব 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 না। তো হয় না। তো আপনার এই বিশ্ব মহামারীর মধ্যে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু আপনার গরিবদের জন্য খুব বাজেট করেছেন, কিন্তু ঠিক মতো কেউ পায় না আর কি। কিন্তু এই মহামারীর মাধ্যমে কিন্তু যারা মানবিক কাজ করে স্বেচ্ছা আর কি, তো তারা যখন ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, একজন সমাজ পরিচালনা করার জন্য একজন কিন্তু ব্যক্তি প্রয়োজন, একটা দেশ পরিচালনা করার জন্য একটা ব্যক্তি প্রয়োজন। তো আমার মতে হচ্ছে কি আপনার, যে আমি নিজে স্বেচ্ছায় কাজ করি এবং কি মানুষের ঘরে ঘরে এগুলা পৌঁছে দিয়ে দিচ্ছি। মানুষে আমাকে নিজে বলছে, যখন এইগুলা মানুষের বাসায় দিয়ে আসি, পরে বললো যে আপনার এগুলা সম্ভবত বাংলাদেশ প্রধানমন্ত্রী দিয়েছে। আমি বললাম না, তা না, এগুলা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন দিয়েছে। তো সেই হিসাবে আমরা আসলে মানুষের ভালোবাসার জন্য আসলে জীবনে আপনার যখন আমি স্বেচ্ছাসেবী লাইনে এখনো হয় নাই, তখন আমি আসলে মানবিক কাজ কি নিজে একটু জানতাম না। তখন আপনার মানুষে খুবই খারাপ জানতো বলতে কি, ছেলে বাড়িতে ঘোরে বা মানবিক ভালো কাজে নাই, আগে খুব খারাপ কাজ করতাম ভাই, বিশ্বাস করেন। কিন্তু আমি যখন মানবিক কাজে এসে যখন মানুষের ভালোবাসা পেয়েছি, তখন আসলে আমি খারাপ কাজ কি জিনিস সেটা আসলে মানে নিজে থেকে বাদ দিয়ে দিছি। আসলে মানবিক কাজ আমাকে এত এত তৃপ্তি দিছে যে বলার বাইরে, যে আমি মানবিক কাজ করে আজকে মানুষের ভালোবাসা পেয়েছি আর কি। তো এই কি করে বুঝাবো, আসলে মানবিক কাজ আমাকে খুব মানুষের ভালোবাসা দিয়েছে, এবং কি মানবিক কাজ করে আমি খুব নিজেকে ধন্য মনে করতেছি। জি জি, রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা যারা মানবতার কল্যাণে কাজ করেন, আপনাদেরকে যারাই ভালোবাসা দেয়, আসলে আজার ভাইও আমার সাথে হয়তো একমত হবেন, আপনাদেরকে যারাই ভালোবাসা দেয় একদম ভিতর থেকে ভালোবাসাটা দেয়, কলিজা থেকে দেয়। আসলে আপনারা তো স্বেচ্ছায় কাজ করতেছেন, সেই জন্য আর কি। জি রাসেল ভাই, আপনাকেও দেশ ও প্রবাস টিভির অগ্রযাত্রা বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে মানবতার কাজ করেন বিধায় অথবা আজকে আপনাদের সাথে আমরা কথা বলতে পেরেছি, এবং কি সাথে আজার ভাই আছেন। আজার ভাইদের মতো এত ব্যস্ত মানুষ যে মানবতার কল্যাণে কাজ করে, আসলে আপনাদেরকে আমরা আমাদের এই অনুষ্ঠানে পেয়েও আমরা ধন্য। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে প্রিয় দর্শক, আপনারা যারা আছেন বা আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের অতিথি যারা দুজন আছেন তাদের কাছে রাখতে পারেন, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। এবং কি আপনারা যারা শুভকামনা জানাচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন জনাব আজার ভাই আপনার কাছে যাচ্ছি। আজার ভাই, আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, সেটা হচ্ছে আপনারা যে মানবতার কল্যাণে কাজ করেন, আপনি কি চান বাংলাদেশের প্রত্যেকটি গড় থেকে এরকম মানবতার সৈনিক তৈরি হোক, এবং কি সৈনিক তৈরি হলে আমাদের জন্য কি কতটুকু ভালো হতে পারে? আজার ভাই। জি আজার ভাই, আজার ভাই তোমার নেটওয়ার্ক সমস্যা আছে। রাসেল ভাই, আপনি কি আমার কথাটা শুনেছিলেন কিনা? আজার ভাই আপনি, হ্যাঁ জি বলেন, আবার বলেন, কষ্ট করে আবার বলেন। জি জি, আজার ভাই আপনার কাছে প্রশ্ন রাখছিলাম, আসলে আপনারা যে মানবতার কল্যাণে কাজ করে এতক্ষণ শুনলাম, আপনি কি মনে করেন বাংলাদেশের প্রত্যেকটি গড় থেকে মানবতার সৈনিক তৈরি হওয়ার প্রয়োজন, এবং কি তৈরি হলে আসলে আমাদের সমাজের জন্য কতটুকু লাভ হতে পারে? আজার ভাই। অবশ্যই আপনি যে কথাটা বলছেন যে বাংলাদেশের প্রত্যেকটা ঘর থেকে একজন করে, অন্তত একজন করে হলো মানবতার একদম। কর্মী বের হওয়া দরকার। যে আমাদের সমাজে যে অসঙ্গতি গুলো হচ্ছে, যেমন অসামাজিক কার্যকলাপ গুলো হচ্ছে, যদি
আমাদের তরুণ সমাজ এসব কাজে মানে মানবতার কাজে এগিয়ে আসে, আসলে আমাদের এই ধরনের অসঙ্গতি গুলো আর হবে না। যেমন বলেন মাদক, মাদক একটা বর্তমানে একটা খুবই ভয়াবহ সমস্যা। রাইট। সামাজিক যে একটা ছেলে যে সামাজিক কাজ করবে তার দ্বারা কখনোই মাদক বা মাদকের মতো একটি কঠিন মানে জঘন্যতম কাজ তার দ্বারা কখনো সংগঠিত হবে না। এবং সমাজে যত ভালো ভালো কাজ আছে তার দ্বারা সংগঠিত হবে, এবং তার ব্রেন শুধু মানে ভালো কাজের দিকে ধাবিত হবে। খারাপ কাজ থেকে আমরা মানে প্রত্যেকটা মানুষই দূরে থাকবো। আর প্রত্যেকটা ঘর থেকে যদি একজন করে মানবতার কর্মী বের হয়, আশা করি আমাদের মানে আমাদের দেশের বা পারিপার্শ্বিক অবস্থা আরো উন্নত থেকে উন্নতর হবে। আমি আশা করি প্রত্যেকটা আমি এটাই আশা করি যে প্রত্যেকটা ঘর থেকে একজন করে মানবতার কর্মী অবশ্যই বের হবে, এবং আমরা এটাই চাই। জি আজহার ভাই, সুন্দর চমৎকার কথা বলছেন। আসলে এটাই ঠিক। আর প্রত্যেকটা ঘর থেকে যদি একজন মানবতার সৈনিক তৈরি হয়, হয়তো বা এই গড়টা একজন মানবতার কর্মী থেকে কিন্তু এই গড়টা একটু শৃঙ্খলা ফিরে আসবে। এবং কি আসলে আমিও যতটুকু জানি বা আপনাদের নিয়ে যত কাজ করি, একটু আপনাদের সাথে কথা বলার সৌভাগ্য আমার হয়। আমি দেখছি যারা মানবতার কল্যাণে কাজ করে তারা মাদকাসক্ত না, তারা একদম একদম পিওর একজন মানুষ। তো সেজন্য আসলেই প্রয়োজন প্রত্যেকটা ঘর থেকে। আজহার ভাই, আমি আপনার কাছে আবারও যাচ্ছি। আসলে অনেক সংগঠনে আছে বা আপনাদের সংগঠনও থাকতে পারে, অনেক স্বেচ্ছাসেবী আছে আপনার লেখাপড়া শেষ করে জবলেস অবস্থায় আছে, তাদের নিয়ে বিভিন্ন সংগঠনে অনেক ধরনের পরিকল্পনা আছে। আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা তাদের নিয়ে? হ্যাঁ, হ্যাঁ, আমরা এই যে আমরা বেকারদের জন্য কিন্তু আমরা অনেকে একটি আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে, এবং আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু পারতেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী বলেন আর যাই বলেন আমাদের আশেপাশের বা এলাকার অর্থনৈতিক এলাকার যতটুকু পারি আমরা আমাদের পক্ষ থেকে আমরা মানে চাকরি অথবা বিভিন্ন কর্ম সৃষ্টি করার চেষ্টা করি। এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদের সংগঠনের পক্ষ থেকে বা বিভিন্ন ইয়ে থেকে আমরা বিভিন্ন জনকে তাদেরকে মানে চাকরি বা বিভিন্ন কাজ দেওয়ার চেষ্টা করছি, এবং অনেকেই কইরা দিছি আপনাদের দোয়ায়। আমরা নিঃস্বার্থ রক্তদান সামাজিক সংগঠন মানে বিভিন্ন সময় বিভিন্ন জনকে কর্মক্ষেত্র সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করেছি এবং করছি। এবং জি আজহার ভাই, আপনার, হ্যাঁ, মনে করি জি প্রত্যেকটা বলুন। সামাজিক সংগঠনের সদস্যদেরই এই দায়িত্বটা নেওয়া উচিত। কারণ বেকার এখন বর্তমানে একটা মারাত্মক সমস্যা, এবং মানে বেকারত্বের কারণেই বর্তমানে বাংলাদেশে আত্মহত্যার মতো জঘন্যতম একটা কাজ হচ্ছে। তাই প্রত্যেকটা মানে মানুষের দরকার মানে যারা বেকার আছে বেকারদের জন্য কিছু করার চিন্তা ভাবনা করা, এবং বাংলাদেশের যারা মানে উপর মহলের যারা আছে বা বিভিন্ন ব্যবসায়ী বা শিল্পপতি যাদের তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো তারা যেন বেকারদের জন্য ভাবে এবং বেকারদের একটা কর্মক্ষেত্র সৃষ্টি করে দেয়। আমরা তো ভাই মানে ছোট পর্যায়ে কাজ করি বা আমরা আমাদের ইচ্ছা থাকলেও আমরা করতে পারি না। যারা পারবে, যাদের সাধ্য আছে, তারা যেন বেকারদের জন্য এগিয়ে আসে, আমার এই কামনা রইল। জি আজহার ভাই, একটা দর্শক আমাদের সাথে প্রশ্ন করেছিলেন, আসলে বিভিন্ন সময় সামাজিক সংগঠন শুরু করার সময় অনেকগুলো বাধা আসে, এই জি, বাধাগুলো জি, কিভাবে মোকাবেলা করে সামনের দিকে এগোনো যায়, আপনার কাছে প্রশ্ন রাখছিল, যদি উত্তরটা দিতেন। অবশ্যই আপনি যখন মানবিক কাজ করবেন কিছু অমানবিক মানুষ আছে আপনাকে বাধার সম্মুখীন করবে এবং আপনাকে বিভিন্ন ধরনের বিভিন্ন বাজে মন্তব্য করে আপনাকে দাবিত করার চেষ্টা করবে। Right. আপনি যদি মানে এই সমস্যাতে সমস্যা উত্তরণ হওয়ার একটাই রাস্তা, আপনি চাইলে আপনি যুক্তি দিয়ে ওনাকে যে আপনাকে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে তাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। আর যদি ওনাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা বুঝাতে নাই পারেন, ওনাকে আপনি যে লোকগুলো আপনাকে বাধার প্রদান করার চেষ্টা করে তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর এসব এড়িয়ে চললেই হয়তোবা আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর যারা আপনাকে বাধা সৃষ্টি করে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, মন থেকে বোঝানোর চেষ্টা করবেন, এবং মানে এমন ভাবে বোঝানোর চেষ্টা করবেন যেন কোনো ধরনের সংঘাতের সৃষ্টি না হয়। যে বুঝতে চায় না তাকে বোঝানোর দরকার নাই, তবে আপনি কর্মের মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি ভালো কাজ করতেছেন, এবং আপনার কর্মের মাধ্যমে যদি সে উপলব্ধি করতে পারে অবশ্যই সে ও আপনার সাথে সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করবে। ধন্যবাদ আজহার ভাই। আসলে আজহার ভাই, আমিও আপনার সাথে মিলিয়ে বলি, আসলে সমাজে যারা ভালো মানুষ তারা ভালো কাজে বাধা কখনোই দিবে না আপনাকে, আর যারা সমাজে খারাপ মানুষ তারাই কিন্তু ভালো কাজে বাধা দেবে। তো আপনারা যারা আদনান তালুকদার, হ্যাঁ, খারাপ যে খারাপ মানুষটাকে আপনার ভালো করার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে, আপনার রাইট, হ্যাঁ, আপনার ভালো গুণাবলী এবং ভালো কাজগুলো দ্বারা আপনি এটা জি, ফলো রাখতে হবে যেন আপনার দ্বারা কোনো ধরনের খারাপ কাজ না হয় এবং সে আপনাকে প্রশ্নবিদ্ধ না করতে পারে। রাইট, এইটা সবসময় ফলো রাখতে হবে, এবং আপনার ভালো কাজগুলো যেন উনি অনুপ্রাণিত হয় এবং উনি আপনার সাথে সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারে, এই বিষয়টা জি, সবসময় সেই ফলো রাখতে কথাই, হবে।
সেই কথায় আমি আসছিলাম। আমাদের প্রশ্ন রাখছিলেন আদনান তালুকদার। আসলে আদনান তালুকদার, আপনার আপনার উদ্দেশ্যে বলা হচ্ছে বা আজহার ভাই যেটা বলছিলেন, আপনি আপনার আগে ভালো মানুষগুলো নিয়ে কাজটা শুরু করেন, শুরু করার পরে আপনার একটা সময় জন্য আসলে ভালো কাজ করবেন, তো যে খারাপ মানুষটা আসে উনিও আপনাদের কাছে এসে সাপোর্ট দিবে, বলবে কি আসলে তোদেরকে ওই সময় আমি বাধা দিয়েছিলাম, আমি বুঝি নাই তোরা আসলে গ্রামের জন্য অনেক ভালো করবি, তোদেরকে ধন্যবাদ। আসলে আর সব সময় আমাদের ভালো কাজটা শুরুতে বাধা আসে, পরবর্তী কিন্তু সবাই আসে গ্রামের, আমিও দেখছি বা আমিও আপনাদের দোয়া বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আছি, দেখি আসলে শুরুতে অনেক বাধা হয়। এই বিষয়ে আমরা যাব জনাব রাসেল হোসেন নয়ন আপনার কাছে। রাসেল ভাই, আপনি এটা সমাধান কিভাবে দিচ্ছেন? আদনান তালুকদার প্রশ্ন রেখেছিলেন আসলে তরুণ সংঘ বা যার সামাজিক সংঘ শুরুতে অনেক বাধা আসে, এইগুলা থেকে কিভাবে মোকাবেলা করা যায়? তাই আসলে কথা আছে যে আপনার ভালো কাজে বাধা আসবেই। তো আমরা আসলে ভালো কাজ করতে হলে আমরা সব বাধা পেরিয়ে সামনের দিকে আপনার আহ, সামনের দিকে যাইতে হবে। এবং কি, সমাজে কিছু কালচার থাকেই সামাজিক, বিশেষ করে আমার সংগঠন নিয়ে আমি কথা বলি। আমি যখন সংগঠনটা প্রতিষ্ঠিত করছি তখন আপনার আমি অনেক বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু আমি সব বাধা পেরিয়ে ইনশাল্লাহ কার্যক্রম করতেছি। এবং কি যারা আমাদেরকে বাধা দিয়েছে তারাই এখন আমাদের সাথে সংগঠনে আছে, এবং কি তারাই এখন আমাদেরকে মানে বিভিন্ন কার্যক্রম নিয়ে মতামত দেয় যে তোমরা এই কার্যক্রম করো বা ওই কার্যক্রম করো। কিন্তু তারাই কিন্তু আমাদের সংগঠনে বাধা দিয়েছে। তো আমি মনে করি যারা বাধা দেয় তাদেরকে তাদের সাথে খারাপ কথাবার্তা না বলে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে যে কিভাবে তাদেরকে আমাদের সাথে মানে কাজ করতে পারি আর কি। তো তাদেরকে ওইভাবে বুঝাই শুনাই আমরা তাদেরকেও মানবিক কাজের দিকে আনবো। তো এই আর কি। তো বাধা আসবেই ভাই, ভালো কাজ বাধা আসবেই, আমরা বাধা পেরিয়ে সামনের দিকে যাইতে হবে সবার কাছে, এটাই আর কি কামনা করি। জি রাসেল ভাই, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতেছি। আসলে এতক্ষণ যেটা নিয়ে কথা বলছিলাম, আহ আপনি কি চান বাংলাদেশের প্রত্যেকটি গড় থেকে একজন করে স্বেচ্ছাসেবী বা সামাজিক কর্মী তৈরি হোক? তৈরি হলে আমাদের কতটুকু লাভ হতে পারে, এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আপনার প্রতিটা ঘরে অবশ্যই একজন স্বেচ্ছাসেবক মানবিক অবশ্যই প্রয়োজন। অবশ্যই প্রয়োজন। কেন প্রয়োজন? আপনার এই যে এবার বিশ্ব মহামারীর কথা বলি, যে আমাদের সরকারে অনেকগুলা বাজেট করছে, কিন্তু নেতাদের মধ্য দিয়ে কিন্তু ঠিক করে আপনার গরিব মানুষগুলা ঠিক করে পায় নাই। তো যদি এই বাজেট গুলা স্বেচ্ছাসেবকদের হাতে দিত, তাহলে আমার মতে বাংলাদেশের কোনো গরিব যে খাবার মানে পাইতো না, এরকম কোনো গরিব বাংলাদেশে থাকতো না অবশ্যই। আপনার এ, যে আমি এটাকে বললাম যে ভাই, একটা দেশ পরিচালনা করার জন্য একটা নেতৃত্ব প্রয়োজন। তো যদি কোনো স্বেচ্ছাসেবকদেরকে এই নেতৃত্ব দেওয়া হয়, সে যদি স্বেচ্ছাসেবী কাজ করে, স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করে, স্বেচ্ছাসেবী মানবিক কাজ বোঝে, তাহলে সে বুঝবে যে একটা সংগঠন কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে নেতৃত্ব দিতে হয়। তো সেই হিসাবে আপনার ওই স্বেচ্ছাসেবকটা আবার আপনার সমাজ পরিচালনা করার জন্য সে কিন্তু সুন্দরভাবে সমাজ পরিচালনা করতে পারবে। কারণ সে একজন স্বেচ্ছাসেবক, কারণ সে স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করছে, এবং কি সে একটা সমাজ পরিচালনা করার তার একটা হিম্মত আছে। তাই বলি আমি যে আজকে যে সমাজে যে কাজগুলো আছে, এইগুলো কিন্তু শুধু খারাপ মানুষরাই করে আর কি। তো যদি প্রতি সমাজে বা ঘরে যদি একজন স্বেচ্ছাসেবক থাকে, তাহলে তারে দিয়ে ভালো কাজ ভালো হবে, এবং তারে দিয়ে সমাজের যে কালচার গুলা এগুলা আপনার বাদ দিতে পারবে। জি রাসেল ভাই, আপনার কাছে আবারও একটি প্রশ্ন রাখছি। আপনারা সংগঠন শুরুতে কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা? ভাই, এটাকে বললাম যে আমরা সংগঠন খোলার আগে একটা বাধার সম্মুখীন হয়েছি। সেটা হচ্ছে, আমরা যখন আমাদের তরুণ সংঘ নাম দিয়েছি, তো আমাদেরকে কিছু মানুষে বলছে যে তরুণ বলতে তোমরা কি বোঝো। যে তরুণ বলতে তো আপনার যাদের বয়স 40 বা 42 তাদেরকে বলে। তো তোমরা 20 বছর 22 বছরের তরুণ সংঘ নাম দিছো, এটার মানেটা কি? এটা তো তরুণ না। তাহলে তোমরা কেন নামটা দিছো? পরে আমরা বললাম যে দেখেন, এত ভেজাল না করে আপনারা যদি যদি আপনারা যদি নিজেরা কাজ করতে চান বা আপনারা নিজেরা সংগঠন খুলতে চান, আপনারা খুলেন, আমরা নিজেরা আপনাদের সাথে কাজ করব। আমরা মানবিক কাজ করার জন্য আমরা এখানে আসছি। সো আমরা মানবিক কাজ করব। পরে ওনারা আপনার 3 মাস একটা নাম চেঞ্জ করছে। তো নামটা হচ্ছে, নামটা আমার টোটালি খেয়াল নাই। যাই হোক, তো ওনারা একটা মেসেঞ্জার গ্রুপ ছিল, সেখানে আমিও অ্যাড ছিলাম। তো ওই কার্যক্রমটা আপনার 3 মাস গ্রুপ
কোনো কার্যক্রম নাই, কোনো কথাবার্তা নাই, মানে সো মানে ওই যে কিছু সংগঠন আছে আপনার শুধু ক্রেজ পাওয়ার জন্য সংগঠন তৈরি করে, যে কাজ করার জন্য জন্য নয় আর কি। তো তারাও মনে হয় সেম ক্রেজ পাওয়ার জন্য মূলত নাম দিছে এবং কি মেসেঞ্জার গ্রুপ খুলছে, কাজ কাজ নাই তা তাদের আর কি। পরে আমি আবার কয়েকজন মিলে আমাদের সদস্যদেরকে আবার বুঝিয়ে শুনিয়ে আহ, নতুন করে যে আবার সংগঠনটা পথশালা করছি। তো ওনারা আবার আমাদের সাথে মানে কিভাবে কার্যক্রম করব কিভাবে না করব ওইসব নিয়ে সমাজে মানুষের কাছে মানে আপনার দুর্নাম করতেছে আর কি, যে তারা মানবিক কাজ না করে, এরা মানবিক কাজ করতো না, এরা টাকা নিয়ে টাকা হেলাল মেরে ভাই, দেবে, আমাকে টাকা বিদায় নিতে খেয়ে হচ্ছে। ফেলবে। বিদায় নিবেন? আচ্ছা, আপনার কাছে আসলে অনেক ব্যস্ততার মধ্যে আপনি যুক্ত হয়েছেন, আপনি বিদায় নিবেন না জানি। আপনিও আগেও বলেছিলেন বিদায় হয়তো বা নিয়ে যেতে পারেন। জি ইয়া ভাই, আজহার ভাই, আপনার কাছে সর্বশেষ আসলে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনি যারা অডিয়েন্স আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন, এবং কি আপনি বিদায় যেহেতু নিবেন কিভাবে বিদায় নিচ্ছেন রাসেল ভাই? আরে আজহার ভাই। জি আজহার ভাই, কথা কি শুনছেন আমার? জি আজহার ভাই, হয়তো আপনি অনেক ব্যস্ত বা আপনি বিদায় নিবেন। আপনাকে বলছিলাম এই আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আসলে আপনার কাছে কিরকম লাগতেছিল, বা যারা আমাদেরকে দেখছে তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিয়ে বিদায় নিবেন আজহার ভাই? আপনি ফোনটা বন্ধ করেন না, কন্টিনিউ করা বন্ধ করেন, ফোন রেখে দেন। জি আজহার ভাই। আচ্ছা, আজহার ভাই, কথা কি আমার শোনা যাচ্ছে কিনা আজহার ভাই? হুম। আজহার ভাই, আমার কথা কি আপনি শুনতে পারতেছিলেন কিনা আজহার ভাই? হুম। জি আচ্ছা ভাই। রাসেল ভাই, আজহার ভাই আসলে একটু ব্যস্ততমের মধ্যে। আজহার ভাই, আপনি যদি থাকেন আপনি লিভ নিয়ে যান, সমস্যা নাই, আপনার কথা শোনা যাচ্ছে না। জি রাসেল ভাই, আপনার হুম। কাছে যাচ্ছি। রাসেল ভাই, আসলে আজহার ভাই অনেক ব্যস্ততমের মধ্যে আছেন, এবং কি এখনো আছেন, উনি যাচ্ছেন না। ওনার কথা উনি উত্তর দিচ্ছেন না, সেজন্য ওনাকে করতেছিলাম। আহ জি উনি চলে গেছেন। প্রিয় দর্শক, আসলে আমাদের যে আজহার ভাই ছিলেন উনি অনেক ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। উনি আসলেই ব্যস্ত, সেই তার জন্য উনি আগে বলে নিয়েছেন উনি লিভ নিয়ে চলে যাবেন অনুষ্ঠানের, হয়তো শেষ নাও করতে পারেন। তো আমাদের সাথে আছেন জনাব রাসেল হোসেন নয়ন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পাশাপুর তরুণ সংঘ কুমিল্লা। উনি যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে, এবং কি উনি যুক্ত হয়েছিলেন যে আজহার উদ্দিন সোহাগ, অ্যাডমিন প্রতিষ্ঠাতা নিঃস্বার্থ রক্তদান সামাজিক সংগঠন হবিগঞ্জ। উনি যুক্ত হয়েছিলেন হবিগঞ্জ থেকে। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজহার ভাই, আপনি লিভ নিয়ে চলে গেছেন বা আপনি এত ব্যস্ততম সময়ের মধ্যে আছেন। জি আমরা শেষ করব একসাথে, রাসেল ভাই, আমরা একসাথে শেষ করব। প্রিয় দর্শক, আপনারা যারা আছেন আপনারা আসলে অনেকগুলো প্রশ্ন করতেছিলেন। আদনান তালুকদার আবারও প্রশ্ন রাখছিলেন, আদনান তালুকদার প্রশ্ন রাখছিলেন বিভিন্ন সামাজিক সংগঠন চালাতে গেলে, কার্যক্রম করতে গেলে অর্থের প্রয়োজন। তো এই অর্থ কোথায় থেকে আসবে, এই অর্থের উৎস কি, কিভাবে যোগান দেবে? রাসেল হোসেন, আপনি এই প্রশ্নটা কি উত্তর দিতে পারবেন কিনা রাসেল ভাই? হ্যাঁ জি, সামাজিক সংগঠনে আসলে অর্থের প্রয়োজন, এটা অবশ্যই একটা পরিবার চালাতে হলে অর্থের প্রয়োজন হয়। তো আমরা যারা সামাজিক সংগঠনে আছি, একটা সংগঠনে আপনার মিনিমাম স্বেচ্ছাসেবী প্রায় 50+ বা 60 ওইরকম সদস্য বা থাকে। এখন আমরা যদি তাদের কাছ থেকে প্রতি মাসে যদি একটা ফি ধরা ধরা হয়, যেমন 50 টাকা বা দিন আপনার, ওই 50 টাকা করে যদি আমরা প্রতি মাসে যদি 50 জন থেকে করে নিই, তাহলে মিনিমাম 5,000 টাকা হয়। তা আমরা 5,000 টাকা যখন একটা পাউন্ডে রাখবো বা একটা মাসিক থাকবে, তখন ওইটা দিয়ে আমরা আরো ভালো কার্যক্রম করতে পারবো আর কি। তো আমরা যখন একটা চা দোকানে নাস্তা খাইতে যাই, আমরা ওটা কিন্তু আমাদের কিন্তু প্রতিদিন কিন্তু 50-60 টাকা কিন্তু আমাদের বিল হয়ে যায় আর কি। তো আমরা ওই হিসাবে যদি আমরা প্রতি মাসে একটা স্বেচ্ছাসেবী সংগঠনে মানবিক কাজ যদি ভালো কাজে 50 টাকা করে দেই, সেটা আমাদের তো লাভ, মানে লস হয়, লস নাই বরং লাভ আছে, কারণ পরকালে অবশ্যই আমাদের ওইসব লাগবেই, কারণ জান্নাত পাইতে হলে অবশ্যই অবশ্যই এইসব কাজ লাগবে অবশ্যই। আর কি। জি। তো জি। সেই হিসাবে আমি বলবো বাংলাদেশে যতগুলা মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যে প্রত্যেকটা সংগঠনের সদস্যদের থেকে একটা ফি ধার্য করা প্রয়োজন আর কি। যে আপনি বলতেছেন এই তাহলে সংগঠনের সদস্যদের থেকে একটু করে টাকাটা ম্যানেজ করার আর্থিক প্রয়োজন আর কি। আজহার ভাই, আসলে জি। আপনাকে আমি একবার বিদায় দিয়েছিলাম, আপনি আমার কথা শুনলেন না আসলে। আজহার ভাই, আপনি অনেক ব্যস্ত। ঠিক আছে, তাহলে আপনি আজকের অনুষ্ঠানে আসতে পারে, এবং কি শ্রোতাদের কাছ থেকে কিভাবে বিদায় নিচ্ছেন আজহার ভাই?
আসলে প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি, কাঙ্ক্ষিত সময় দিতে পারতেছি না। এই বিষয়ে আসলে কিছু বলার নাই। আমি হয়তো বা আপনার মনে মানে কাঙ্ক্ষিত সময় না দিতে আমি আসলে দুঃখিত। আর দর্শকদের প্রতি আমার এই আহ্বান থাকবে, প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে সামাজিক কাজে অংশগ্রহণ করুন, সমাজকে পরিবর্তন করুন, নিজেকে পরিবর্তন করুন, দেখবেন আলো ইনশাল্লাহ আসবেই। আমরা চাই আমাদের বাংলাদেশ আলোয় আলোকিত হোক। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন হেলাল জি ভাই। জি আজহার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে প্রিয় দর্শক যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ, আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা হয়তোবা অনেকগুলো প্রশ্ন করেছিলেন, আমরা কাঙ্ক্ষিত উত্তরগুলো আসলে সময়ের কারণে বা আজহার ভাই ব্যস্ত, এবং কি যে রাসেল ভাই আছেন উনিও হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে লিভ নিয়ে গেছেন। তো আমরা আজকের মতো বিদায় নেব। আমরা দেখা হবে আগামী শুক্রবার বিকাল 4টা 30 মিনিটে। সেই পর্যন্ত সবাই মানবতার কল্যাণে মানবিক হয়ে সবসময় কাজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় দেশ ও প্রবাস টিভির সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, ইনশাল্লাহ আসসালামু আপনার আলাইকুম। সাথে আবারও দেখা হবে কোনো অন্য কোনো, আমাকে যদি ডাকা হয়